হাত কেটে জ্বরে বেহুশের মতো উল্টে পড়েছিলাম সপ্তাহখানেক। সে কি জ্বর! বিছানা থেকে ওঠার মতো শক্তিও দেহ জুড়ে ছিল না। সেই এক সপ্তাহ মণ্ডল সাহেব বাচ্চাদের মতো সামলেছিলেন আমায়। বেচারা শহরে যেতে হতো, কিন্তু আমার জন্য যেতে পারেনি সেবার। শুনেছিলাম তিনি বড় পাশ করে বেরিয়েছেন। বড় পাশ বলতে বিএ পাশ বোঝাতো। শিক্ষিত মানুষ, শহরে পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে ছিলেন। চাকরি পরীক্ষার ভায়াভা ছিল, সেটা আমার জন্য তার আর দেওয়া হয়নি। জ্বরের ঘোরে মা মা বলে মুখে ফেনা তুলে ফেলেছিলাম, কিন্তু মা নামক অস্তিত্ব কোথাও ছিল না। মণ্ডল সাহেব হেকিমের কাছ থেকে দাওয়াই এনে খাইয়েছিলেন। সারা রাত জেগে জলপট্টি দিয়ে ঘুম পাড়িয়ে তবে ঘুমাতেন। শাশুড়ি মা রাগী রাগী গলায় ধমকে আমার মতো অকর্মণ্যের গুণের ভদ বানিয়েছিলেন। শাড়ি পরতে জানি না, মাছ কাটতে জানি না, আদব কায়দা জানি না, খালি ড্যাং ড্যাং করে ঘুরতে জানি বলে বলে রাগ ছেড়ে তিনি কিছুটা সেবা শুশ্রূষাও করেছিলেন। তবে চিল্লাচিল্লি রাগারাগি করা ছাড়েননি। কথা উঠেছিল আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার। মণ্ডল সাহেব এসব সাংসারিক ক্যাচালে প্রচণ্ড বিরক্ত ছিলেন। একে তো তার ভাইবা বানচাল হলো, তার উপর শাশুড়ি সহ পাড়াপড়শি আমাকে নিয়ে নিত্যদিনের চর্চা। রীতিমতো বিরক্ত হয়ে পড়েছিলেন তিনি। আমার উপরেও একটা অদৃশ্য ক্ষোভ তার তৈরি হয়েছিল। জ্বর সেরে ওঠার পর শাশুড়ি রাগারাগি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। এর পিছনে অবশ্য মণ্ডল সাহেবের কিছু ভূমিকা ছিল। হাত কাটার দিন তিনি উচ্চবাচ্য করে শাশুড়িকে বলেছিলেন, এতই যখন দোষ, তাহলে এত ছোট্ট মেয়েকে বাড়ির বউ করতে কে বলেছিল? আমাকে জোর করে এইটুকু মেয়ে ধরিয়ে দিয়ে এখন আবার 2 দিনে সবকিছু শিখিয়ে পড়িয়ে ফেলতে চাইছেন। আম্মা একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নিন, বড় হয়ে গেলে দেখবেন সবকিছু সামলাতে শিখে গেছে। মেয়ে মানুষ বড় হতে কতক্ষণ? উল্লেখ মণ্ডল সাহেব বাবা মা উভয়কে বেশ সমহিত করেন। শাশুড়ি মায়ের কি হলো জানা নেই। এরপর থেকে উনি রাগারাগি করলেও আমাকে আর কোনো কাজ করতে ফরমাইশ দেননি। এতে আমার বদরামি আরো বেড়ে গিয়েছিল। যখন তখন পুকুরে গিয়ে সাঁতার কাটা, বাগানে গিয়ে ফল পেড়ে আনা, আশেপাশের আমার বয়সী মেয়েদের সাথে খেলাধুলা করা আমার নিত্যদিনের কাজ হয়ে উঠল। মণ্ডল সাহেবের ছোট ছোট আরো 2 ভাই ছিল। ওনারা মোট 4 ভাই বোন ছিলেন। একজন দেবর আমার 2 বছরের বড়, আর একজন চেয়ে 3 বছরের ছোট ছিল। তারাও আমার এসব বাদরামিতে সঙ্গ দিত। বেশি দিত ছোটটা। ইউসুফ ছিল ওর নাম। বড়জনকে ভাইজান বলে সম্বোধন করতাম। তার নাম ছিল ইসমাইল। শুনেছিলাম আমার শাশুড়ির আরো সন্তানাদি ছিল। একজন নিউমোনিয়া আর একজন পানিতে পড়ে মারা গেছে। শুনে বেশ কষ্ট অনুভব করছিলাম। সে সময় বাচ্চা কাচ্চা বেশি হওয়ায় 2-1 জন মরে যাওয়ায় খুব সাধারণ ঘটনা ছিল। সপ্তাহ 3 পরে মণ্ডল সাহেব আমাকে রেখে একাই শহরে পাড়ি জমিয়েছিলেন। আমাকে সাথে নেওয়ার কথা থাকলেও আমি যেহেতু কোনো কাজ পারি না, সেহেতু আর নেননি, রেখে গিয়েছিলেন। তাছাড়া ভীতু ছিলাম আমি একলা সেখানে। কার কাছে রেখে কাজে যাবে, সে ভাবনা থেকেই আমাকে শহরে নিয়ে যাওয়া হলো না। তার চলে যাওয়া আমাকে পীড়া দিয়েছিল। বুঝতে পারছিলাম না এই যন্ত্রণার কারণটা ঠিক কি ছিল। বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পরেই ওই বদরাগী মণ্ডল সাহেবকে ভালো লাগতে শুরু করেছিল। খারাপ লাগার মতো কিছুই তিনি আমার সাথে কখনো করেননি। বাড়িতে আনার পরেও আমাকে এমনভাবে শাসন করেছিলেন, সময় দিয়েছিলেন যেন আমি নিজেকে তৈরি করতে পারি। তার কোনো তাড়াহুড়ো ছিল না। বাস্তবিকই তিনি ভদ্রলোক গোছের ছিলেন। বড় পাশ করে বেরোনো একজন সুশিক্ষিত মানুষ। সে সময় বড় পাশের এত মূল্য ছিল যে গ্রাম থেকে গ্রামান্তরে সে কথা ছড়িয়ে পড়ত। সবাই তাকে শ্রদ্ধা ও সমীহের চোখে দেখত। পুরো 10 গ্রাম খুঁজে এমন শিক্ষিত অর্থাৎ বড় পাশের লোক খুঁজে পাওয়া দুষ্কর ছিল। গ্রামের সাধারণ মানুষেরা তাদের কাছে জ্ঞান পরামর্শ নিতে আসত। মণ্ডল সাহেবের চলে যাওয়ার মাস 6 পেরিয়েছিল। আমি ততদিনে কিছুটা ভারদার হয়েছি।
শাশুড়ি মায়ের সাথে থেকে অল্প বিস্তর কাজ আয়ত্ত করেছিলাম। মণ্ডল সাহেব ১-২ মাস পর পর চিঠি পাঠাতেন। সেই চিঠি বাড়ির সবাই বেশ আনন্দের সহিত পড়ত। মাস চারেক পর তার চাকরি হয়ে যাওয়ার চিঠি এসেছিল। জুট মিলের বড় অফিসার পদে চাকরি হয়েছিল তার। আমার শ্বশুর পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিলেন। শাশুড়িও বেশ খুশি ছিলেন। ছেলের এত বড় সফলতায় শুধু আমিই একমাত্র দুঃখী ছিলাম। এত উৎফুল্লতার মাঝেও মণ্ডল সাহেবের আমাকে ভুলে যাওয়া চরম ব্যথিত করেছিল। যদিও সেসব পাত্তা না দিয়ে আমি সংসারে মনোযোগ দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু মন আমার কিছুতেই সংসারে টিকছিল না। বারবার ছুটে বেরিয়ে যেতে মনে চাইতো, মুক্ত পাখির মতো উড়তে চাইতো। শ্বশুর আমার মনমরা অবস্থা আঁচ করতে পেরেছিলেন, তাই আমাকে কিছুটা ছাড় দিয়েছিলেন। আমি হুটহাট খালে বিলে জঙ্গলে চলে যেতাম, পুকুরে দাপাদাপি করে বেড়াতাম। যে পুকুরটিতে সাঁতার কাটতাম সেটার অবস্থান ছিল আমার শ্বশুরবাড়ির পিছনে। ওটা সেই বড় পুকুরটার তুলনায় আকারে ছিল ছোট। আশেপাশে কালো কাপড় দিয়ে বেষ্টনী দেওয়া ছিল। বাড়ির মেয়ে বউদের জন্য এই পুকুরের ব্যবস্থা। গৃহস্থ বাড়ির পুকুর বলে কথা, পর্দার খেলাপ করলে চলে। আমার শ্বশুরবাড়িতে পর্দা প্রথার বেশ কড়াকড়ি নিয়ম ছিল। এক দুপুরে পুকুরে দাপাদাপি করছিলাম, সাথে পাশের বাড়ির মিনু ছিল। মেয়েটা বয়সে আমার ১ বছরের ছোট ছিল। মিষ্টি করে ভাবি ডাকতো। পুকুরে সাঁতরাতে সাঁতরাতে হঠাৎ করে মণ্ডল সাহেবকে চোখের সামনে দেখে অবাক হয়েছিলাম। তিনি খালি গায়ে লুঙ্গি পরনে পুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছিলেন। আমি তাকে দেখে অনেক লজ্জা পাচ্ছিলাম। এতদিন পরে তাকে দেখে লজ্জা পাওয়াটা স্বাভাবিক ছিল। মণ্ডল সাহেব শহরে যাওয়ার আগে আমাকে ফ্রক কিনে দিয়েছিলেন, ওগুলোই পরে থাকতাম আমি। শাশুড়ি কিছু বলতেন না, যেহেতু ছেলে নেই সেহেতু আমার ফ্রক কিংবা শাড়ি পরায় তার বিশেষ চিন্তা বা মাথা ব্যথা ছিল না। সেদিনও ফ্রক পরে সাঁতরাচ্ছিলাম। মিনু মণ্ডল সাহেবকে দেখে লজ্জা পাচ্ছিল। উনি আমাকে উঠে আসতে বললেন। মিনু তো তড়িঘড়ি করে উঠে পগার পার, আর আমি লজ্জায় ডুবেছিলাম এক হাত। মণ্ডল সাহেবের ভ্রু কুঁচকে গিয়েছিল আমার এমন কাঁচুমাচু ভঙ্গিতে। তিনি তো আর জানেন না আশেপাশের মানুষেরা আমার কানে কি কি ঢুকিয়ে দিয়েছিল। স্বামী, বিয়ে নিয়ে যে কেচ্ছা শুনছিলাম ওসব শুনে লজ্জায় কান দিয়ে শুধু ধোঁয়া বেরোতো। গ্রামের মানুষগুলো এত নির্লজ্জ ছিল, মিনুটাও আমাকে এ নিয়ে শরম দিত। মণ্ডল সাহেব ধমক দেওয়া শুরু করলেন। এতক্ষণ পানির মধ্যে রং টং করছি কেন বলে রাগারাগি করছিলেন। আমি তো উঠবো না, উনি চলে গেলে উঠবো, এমন পরিকল্পনা ছিল। মণ্ডল সাহেব আমার তেড়ামিতে গাছের লম্বা ডাল ভেঙে পুকুরের সিঁড়িতে নেমে এসে চোখ রাঙিয়ে উঠতে বললেন। আমি তার হাতের ডাল নেওয়া দেখে ভয়ে আরো দূরে সাঁতরে চলে গিয়েছিলাম। আমার আস্পর্ধায় মণ্ডল সাহেবের রাগ যেন বাদ মানছিল না। তিনি হুট করে ডাল দিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ছিলেন। আমি তো ও মা গো বলে উল্টো ঘুরে সাঁতরে পুকুরের শেষ প্রান্তে যেতে নিয়েছিলাম, অমনি উনি দ্রুত সাঁতারে এসে আমার কান টানতে টানতে পানি থেকে উঠালেন। উঠিয়ে ডাল দিয়ে পায়ে বাড়ি মারলেন আর ধমকাধমকি করছিলেন তার কথা না শুনে এতক্ষণ পুকুরে থাকার কারণে। বাড়ি এসে আমাকে শাসন করা, মার দেওয়া আমাকে খুবই কষ্ট দিয়েছিল। এতদিন পরে এসেও এমন ব্যবহার করতে তার একটু বাধল না ভেবেই ঠোঁট উল্টে ফেলছিলাম। মণ্ডল সাহেব আমার টলমলে আঁখি দেখে হাম্মামখানায় গিয়ে জামা পাল্টে আসতে বললেন। আমি কোনো কথা না বলে জামা পাল্টে পুকুরে এসে দেখি তিনি এখনো ভেজা অবস্থায় বসে আছেন। আমি কথা না বলে ভেজা ফ্রক নিয়ে সিঁড়িতে বসে কাচতে বসেছিলাম। মণ্ডল সাহেব আশেপাশে একবার দেখে আমাকে উঠিয়ে নিজেই ফ্রক পায়জামা ধুয়ে দিয়েছিলেন। তা দেখে আমার মনের বিষণ্ণতা একটু কেটে গিয়েছিল। গোসল করে বাড়ি আসতে না আসতেই শাশুড়ি মায়ের চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছিল। এতক্ষণ বাড়ির বউ পুকুর দাপিয়ে বেড়ায় বলে নানা কথা শোনাচ্ছিল আমায়। তার ছেলে এসেছে সে কখন, অথচ আমার খবর নেই। শাশুড়ি ফক পড়া দেখে আরো চটে গিয়েছিলেন। পারে না উনি চোখ দিয়েই আমায় ভম্ব করে দেন। মণ্ডল সাহেব আমাকে আগে পাঠিয়ে দিয়েছেন, তিনি গোসল করে পরে আসবেন। শাশুড়ি মা আমাকে জামা কাপড় শুকাতে দিয়ে
ফ্রক পাল্টে দ্রুত শাড়ি পরার তাগাদা দিলেন। আমার বকা খাওয়া দেখে দেবর দুটো বসে বসে মজা নিচ্ছিল। আমি ইউসুফকে চোখ রাঙানি দিয়েছিলাম। সে আমাকে উল্টো ভেঙিয়ে বাইরে চলে গিয়েছিল। শাড়ি পরে পরিপাটি হয়ে বসেছিলাম। মণ্ডল সাহেব নিজের জামা কাপড় ধুয়ে শুকাতে দিয়ে ঘর এলেন। আমাকে শাড়ি পরা দেখে একটু থমকে গিয়েছিলেন। ব্রু নাচে জিজ্ঞেস করছিলেন, জামা পাল্টিয়েছি কেন? আমি বলতে পারিনি তার মা আমাকে শাড়ি পরতে বলেছেন। সেসব কথা লুকিয়েই এমনি বলছিলাম। মণ্ডল সাহেব আমাকে আর না ঘেঁটে জোহরের নামাজে দাঁড়ালেন। আমি নামাজ পড়ছি কিনা জানতে চাইলেন। আমি মাথা নাড়িয়ে না বলছিলাম। আমাকে তার পেছনে জায়নামাজ বিছিয়ে দাঁড়াতে বললেন। আমি তার পিছনে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলাম। এরপর তিনি তার ট্রাঙ্ক নিয়ে বসলেন। বাড়ির সবাইকে ডেকে আনলেন। শহর থেকে আনা চাকরির প্রথম মাইনাতে কেনা জিনিসপত্র বের করলেন। সবাইকে একে একে স্নো পাউডার, তেল, জামা আরো দরকারি জিনিস দিলেন। সবাই খুশি মনে যে যার জিনিস নিয়ে চলে গেল, কিন্তু আমাকে তিনি কিছুই না দিয়ে ট্রাঙ্ক বন্ধ করে ফেললেন। আমার চোখ ভারী হয়ে আসছিল। সবার জন্য আছে, কেবল আমার জন্যই নেই এতটা অবহেলিত আর ফেলনা আমি। মুখ গোমড়া করে শুয়ে পড়লাম। মণ্ডল সাহেব আমার পাশে এসে ডাকছিলেন। আমি প্রত্যুত্তর করিনি। আমাকে ধরতেই আমি ছিটকে তার হাত সরিয়ে দিয়েছিলাম। তিনি রূপ বলে ডেকে বলেছিলেন, আমার জন্য সে স্বয়ং এসেছে, তবুও আমার আরো কিছু চাই। আমি ভারবার নেত্রে তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি ফেলছিলাম, অর্থাৎ তার কথা আমি বুঝতে পারিনি। মণ্ডল সাহেব আমার মাথায় কপালে ঠোঁট ছুঁয়ে তার মানে বুঝিয়ে দিয়েছিলেন, কি লজ্জা, কি লজ্জা। মণ্ডল সাহেব আমার জন্য কিছু আনেননি এমন না, তিনি মজা করছিলেন আমার সঙ্গে। আমার জন্য 2 ডজন লাল কাচের চুড়ি, ঠোঁটে দেওয়ার লিপস্টিক, চুল বাঁধার রেশমি ফিতা, চুলে দেওয়ার খাঁটি নারকেল তেল, পা রাঙানোর আলতা আর মাটির ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিলের খেলনা এনেছিলেন। তিনি একে একে সব বের করে আমাকে যখন দিচ্ছিলেন, খুশিতে আমার চোখ দুটো চকচক করছিল। দু হাতে চুড়ি পরে আওয়াজ করছিলাম, মনোযোগ দিয়ে আলতা দিয়ে দুপা রাঙিয়েছিলাম। মণ্ডল সাহেব আমার বাচ্চা আমি বসে বসে দেখছিলেন। আলতা দেওয়ার শেষে ছোট্ট ছোট্ট মাটির পাতিলে মণ্ডল সাহেবের জন্য রান্না বাড়ি করছিলাম। এরপর রান্না শেষে বউদের মতো ঘোমটা টেনে প্লেটে মিশে ভাত উঠিয়ে তাকে দিলাম। তিনিও মিশে খেলেন। খুশি দমিয়ে রাখতে না পেরে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। একটু পরে লজ্জায় কান গরম হয়ে উঠছিল। মণ্ডল সাহেব আমার লজ্জা পাওয়া দেখে হেসে আমার কুট্টি বউ, রূপ বউ সম্বর্ধন করে লজ্জা আরো বাড়িয়ে দিয়েছিলেন। তার 2 দিন পর বাবা এসেছিলেন নায়র নিতে। মণ্ডল সাহেব আমাকে যেতে অনুমতি দিলেন। শাশুড়ি মা রাজি ছিলেন না। তার ছেলে এতদিন পর শহর থেকে এসেছে, আর আমি এখন বাপের বাড়ি যাব, এ তিনি কিছুতেই বরখাস্ত করবেন না। মণ্ডল সাহেব মায়ের এমন আচরণে প্রতিবাদ জানাতে পারছিলেন না। বাবা আমাকে না নিয়ে চলে গিয়েছিলেন। বাবার বাড়ি যেতে না পারায় ঘরে এসে আমি হাউমাউ করে কাঁদতে বসছিলাম। মণ্ডল সাহেব আমাকে সান্ত্বনা দিতে এলে কোনো সান্ত্বনায় আমি গলছিলাম না। তিনি নিরুপায় ভঙ্গিতে আমার কান্না দেখছিলেন। আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে বলে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করেছিলেন। এবার আর আমি তার কথায় গলিনি। গড়গড় করে ঝাঁঝালো গলায় বলছিলাম, আগেও এমন কথা বলছিলেন কিন্তু পূরণ করেননি। এ বাড়িতে এসেছি কতদিন হয়, একদিনও বাপের বাড়ি যেতে দিয়েছেন। আমার বুঝি বাপের বাড়ি যেতে মন চায় না? বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? কথা রাখতে না পারলে মিথ্যা আশ্বাস কেন দেন? আর কথায় কথায় গায়ে হাত দেবেন না, এগুলো আমার ভালো লাগে না। কথাগুলো মণ্ডল সাহেবকে ভীষণ পীড়া দিয়েছিল। আমার জন্য এত করেও এসব কথা শুনতে হলো, ব্যাপারটা তাকে খুব আঘাত করেছিল। তিনি পরের দিন আমাকে বাবার বাড়ি রেখে এসেছিলেন। বাবা মা তাকে বহু অনুরোধ করেছে থাকতে, কিন্তু তিনি ছিলেন দৃঢ় অনড়। তিনি আমাকে রেখে চলে যাওয়ায় কেমন যেন খালি খালি অনুভূত হচ্ছিল, ভালো লাগছিল না। বারবার তাকে বলা রুর কথাগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল।
খেতে পারছিলাম না, ঘুমোতে পারছিলাম না। আশ্চর্য! মাত্র ৭ মাসে লোকটা আমায় কি এমন জাদু করেছিল যে তার বিহনে আমি এতটা কাতর হয়ে পড়েছিলাম। তার একটা নামও দিয়ে ফেলেছিলাম, বদরাগী জাদুকর ইসহাক মণ্ডল। বাবার বাড়ি এসে ভালোই যত্ন পেলাম। মা ৩ মাসের ছোট্ট ভাইকে নিয়ে আমার জন্য পিঠে পুলি, হাঁসের মাংস, বিলের টাটকা টাটকা মাছ, শাকসবজি এসব রান্না করে খাওয়ালেন। চাচিরা অবশ্য মাকে সাহায্য করেছিল। এত আয়োজন আমার কেমন যেন ফিকে লাগছিল। সারাক্ষণ ভাইকে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতাম। সখীরা ডাকলেও বেরোতাম না। উড়নচণ্ডী আমার এমন মনমরা রূপ দেখে বাবা আমাকে ৩ দিনের মাথায় ফিরতি শ্বশুরবাড়ি নিয়ে এসেছিলেন। এবার আর বাবার বাড়ি থেকে আসতে বেশি কষ্ট হচ্ছিল না। মণ্ডল সাহেবকে দেখতে পাবো ভেবে মন ফুরফুরে হয়ে যাচ্ছিল। মা আমার শ্বশুরবাড়ির জন্য মুড়ি, মুরগি, নাড়ু খেতে টাটকা সবজি, নারকেল, চালের বস্তা, পিঠা এসব দিয়ে দিয়েছিলেন। সঙ্গে ছিল ১ বস্তা পরামর্শ। কিভাবে চলতে হবে, গুরুজনের কথা মান্য করতে হবে, স্বামীর মন জুগিয়ে চলতে হবে, আরো কত শত উপদেশ। বাবার সঙ্গে সবকিছু নিয়ে শ্বশুরবাড়ি এসে শুনি মণ্ডল সাহেব ২ দিন আগে শহরে চলে গেছেন। আমার কি যে খারাপ লাগছিল, কাউকে বলে বোঝাতে পারছিলাম না। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলছিলেন, যাক, মেয়েকে আমরা সুপুরুষের হাতে তুলে দিয়েছি। আমার এইটুকু মেয়েকে ছেলেটা কত দ্রুত বশ করে ফেললো। রাগী হলেও ছেলে ভালো, তাই না আম্মাজান? বাবার কথা শুনে এত লজ্জা লাগছিল। বদরাগী ইসহাক মণ্ডল আমাকে নাস্তানাবুদ করতে এমন ভালো মানুষই দেখে ভেগেছে। মনে মনে পণ করছিলাম, তাকে আমি ছাড়ব না। কঠিন শাস্তি পেতে হবে তাকে। তার প্রতি ভালো লাগা থেকেই এমন ভাবনা এসেছিল। তার যত্ন নেওয়ার মনোভাব তাকে নিয়ে ভাবতে বাধ্য করছিল। শাশুড়ি মামার সঙ্গে কথা বলছিলেন না। তিনি বোধহয় বুঝে গিয়েছিলেন আমার সঙ্গে মনোমালিন্য করেই মণ্ডল সাহেব শহরে চলে গিয়েছেন। তবে শাশুড়ি মা বাবার আপ্যায়নে ত্রুটি রাখেননি। সাথে আমি কথা শুনি না। জেদি বলে বাবার কাছে অভিযোগের ঝুড়ি খুলে বসেছিলেন। বাড়িতে একমাত্র শ্বশুর আব্বা লিখতে জানতেন। আমার দেবরদেরও মোটামুটি অক্ষরজ্ঞান ছিল, তবে চিঠি লেখার মতো জ্ঞান একমাত্র শ্বশুর আব্বারই ছিল। তিনি মণ্ডল সাহেবকে চিঠি লিখে আমার আসার খবরটা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু মাস ২ অতিক্রম করে ৩ মাসে পড়লেও সেই চিঠির কোনো উত্তর বাড়ি এসে পৌঁছায়নি। সেদিনের পর অনেক দিন কেটেছে, মণ্ডল সাহেবের খোঁজ পাওয়া যায়নি। আমি ততদিনে আবার আগের মতো লাফালাফি, ঝাপাঝাপিতে নাম লিখিয়েছি। মণ্ডল সাহেবের চিন্তা আবারও মস্তিষ্ক থেকে বের হয়ে গেছে। মূলত মণ্ডল সাহেবকে প্রথম প্রথম মনে পড়ার কারণ ছিল আমার যত্ন নেওয়া এবং খেলনার চুড়ি কিনে দেওয়া। স্বাভাবিকভাবেই আমাদেরকেও কিছু দিলে একটা কৃতজ্ঞবোধ কাজ করে। আমারও সেই কৃতজ্ঞবোধ থেকেই প্রথম প্রথম তাকে মনে পড়ত। বেশ, এরপর ধীরে ধীরে তা ফিকে হয়ে যেত। ততদিনে শরীর কিছুটা বাড়ন্ত হয়েছে আমার। ১৩ হবে হবে বয়স। মণ্ডল সাহেবের সাথে আমার বিবাহের ১.৫ বছর প্রায়। কিন্তু এই ১.৫ বছরে উনার সাথে আমি ১ মাসও থাকিনি। শাশুড়ি মা এই নিয়ে প্রচুর বেজার ছিলেন। উনি আমাকে সহ্য করতে পারতেন না। সাংসারিক জীবন নিয়ে এত বড় ফর্দ শুনেও তিনি কখনো ক্লান্ত হতেন না। তার ছেলের এতদিনের বাড়ির এমুখো না হওয়া সম্পূর্ণটাই আমার দোষ বলে চাপিয়ে দিতেন। এসব বিষাক্ত কথায় মণ্ডল সাহেবের প্রতি আমার তিক্ততা দিন দিন বাড়ছিল। তাকে অসহ্য লাগতে শুরু করেছিল। কারণ এইটুকু বয়সে আর কতটুকু কথাই বা আমি হজম করতে পারবো। একসময় না একসময় ঠিকই বিরক্তি কিংবা তিক্ততা এসে যাবেই। আশেপাশের মানুষের বলা বিয়ের মানে এই সেই ঢঙের আলাপগুলো আমার বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবেই শ্বশুরবাড়ির লোকদের আমার প্রচণ্ড বিরক্ত লাগতে শুরু করছিল। মণ্ডল সাহেবদের বাড়িতে একটা সাদা-কালো টিভি ছিল। ওই সময় টিভি এত সহজলভ্য ছিল না। একমাত্র মণ্ডল বাড়িতেই টিভির অস্তিত্ব ছিল।
এন্টেনা না পেলে সেটা ঝিরঝির করত। একজন টিনের চালের উপর উঠে এন্টেনা ঘোরানোর দায়িত্বে থাকতো। সেটাই খবর দেখতেন আমার শ্বশুর আব্বা। আশেপাশের বাড়ির বাচ্চা-কাচ্চা, আমার ২ দেবর, আমি সহ আরো কিছু ছেলেপুলে তার না থাকার সুযোগে লুকিয়ে লুকিয়ে টিভি দেখতাম। আমরা শ্বশুর-আব্বার সঙ্গে সর্বক্ষণ একটা রেডিও থাকতো। তিনি সেটা কানের কাছে ধরে রেখে এন্টেনা বাড়িয়ে কী সব শুনতেন। আমি সেই উদ্ভট নতুন জিনিসটা ঘুরে ফিরে দেখতাম। এটায় কীভাবে কথা বলে? কোথা থেকে আওয়াজ বের হয়? মানুষের ছবি দেখা যায় না, অথচ মানুষের গলার আওয়াজ বের হচ্ছে। এসব হাজিবাজি প্রশ্ন মনের কোণে উকিঝুঁকি মারত। শ্বশুরাব্বা ছেলের খবর পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতেন। রেডিওতে শহরের কোনো খবর পাওয়া যায় কিনা সেই ভাবনায় মত্ত থাকতেন। অতিরিক্ত চিন্তা একদিন হুট করে শ্বশুরাব্বা অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খবরের চিঠি মণ্ডল সাহেবের কাছে পৌঁছে গিয়েছিল। তিনি বাবার অসুস্থতার কথা শুনে হন্তদন্ত হয়ে বাড়ি এসেছিলেন। এতদিন একবার তার খোঁজ জানতে চেয়ে চিঠি লিখলেও তার কোনো উত্তর আসেনি, অথচ বাবার অসুস্থতার কথা শুনে পাগলের মতো ৩ দিনের মধ্যে চলে এসেছিলেন তিনি। সে সময় যাতায়াত ব্যবস্থা অতটা উন্নত ছিল না বিধায় বেশ ভোগান্তি হতো যাতায়াতে। শ্বশুরাব্বা বড় পুত্রকে দেখে খানিকটা সুস্থ হলেন। এতদিন পর মণ্ডল সাহেবকে চোখের সামনে দেখেও কেন যেন কোনো প্রতিক্রিয়া আমি দেখাতে পারিনি। কোনো অনুভূতিও আমার হচ্ছিল না। এর কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না। মণ্ডল সাহেব আমার সঙ্গে কথা বললেন না। বাড়ি এসেও তিনি নিজের মতো থাকতে লাগলেন। মোদ্দা কথা, আমাকে উপেক্ষা করে চলছিলেন তিনি। আমিও তাকে ঘাঁটিনি। উনি উপেক্ষা করলেই বরং আমার ভালো, এমনটাই মনে হচ্ছিল বারবার। আমাদের বিছানা আলাদা হয়ে গিয়েছিল। বাড়ির সব কেউ না জানলেও আমরা ঘরের ভেতরের দুজন সব জানতাম। তিনি নিচে কাঁথা বালিশে বিছিয়ে নিচেই ঘুমোতে শুরু করছিলেন। প্রথম প্রথম আমি পাত্তা না দিলেও কেন যেন আস্তে আস্তে জিনিসটা অদ্ভুত লাগতে শুরু করলো। উনি তো কখনো এমন করেন না। যতই রাগ হোক তিনি আমার সঙ্গে ধমক দিয়ে হলেও কথা বলতেন। তিনি সেবার একটা শব্দও আমাকে উদ্দেশ্য করে খরচ করেননি। আমি একদিন দিশেহারা হয়ে আমার আগেরবারের করা আচরণের জন্য মাপ চেয়েছিলাম। তিনি কোনো কথা না বলে শুধু শীতল দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। ওই চোখ দুটোতে যেন কী ছিল, যা আমি ধরতে পারছিলাম না। পুরো বাড়ির সবার সাথে তিনি স্বাভাবিক থাকলেও আমার সাথে তিনি ছিলেন প্রচণ্ড অস্বাভাবিক। এর মধ্যেই উনি থাকাকালীন আমার প্রথম ঋতুস্রাব শুরু হয়। সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। তিনিও নিচে বিছানা পেতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। রাত কটা নাগাদ যেন ঘুম ভেঙে যেতেই কেমন অস্বস্তি লাগতে শুরু করেছিল। পেট মুচড়ে উঠছিল, তলপেটে কেমন ব্যথা ব্যথা অনুভব হচ্ছিল। উঠে বসে শাড়ি ভেজা ভেজা অনুভব হওয়ায় যাচাই করতে গিয়ে দেখি শাড়িতে লাল লাল কি যেন লেগে আছে। শাড়িতে রক্ত দেখে তৎক্ষণাৎ মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রক্ত এলো কোত্থেকে? ভয়ে হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করে লাফাচ্ছিল। নিচে তাকিয়ে ওনার ঘুমন্ত মুখশ্রী দেখতে পেতেই আমার হুট করে কান্না পেয়ে গেল। মনে করছিলাম আমার বোধহয় শীঘ্রই মারা যাব, তাই এই রক্ত তার সাথে বেয়াদবি করার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে আমার কঠিন কোনো রোগ হয়েছে ভেবে এক মুহূর্তের জন্য কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছিলাম। কারণ গ্রামের মুরব্বি ব্যক্তিরা প্রায়ই বলতেন, ভালো স্বামীর অবাধ্যকারী স্ত্রী অচিরেই ধ্বংস হয়ে যায়। মুখে হাত চেপে বালিশে মাথা ঠেকিয়ে সে কি কান্না! আমার হেঁচকি তুলে কান্নার শব্দে মণ্ডল সাহেবের ঘুম ভেঙে গিয়েছিল। তিনি বিরক্ত হয়ে আশেপাশে তাকাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে গেলে বিরক্ত লাগাটাই স্বাভাবিক। কান খাড়া করে শব্দের উৎস খুঁজে পেতে আমার বিছানার দিকে চাইতেই উনি একটু অবাক হয়েছিলেন বোধহয়। আমি কাঁথা জড়িয়ে উল্টো দিকে ফিকে হেঁচকি তুলে কেঁদেই চলছি। মণ্ডল সাহেবের ঘুম যে ভেঙে গিয়েছে তা আমি টের পাইনি। তিনি আমার কান্না পাত্তা না দিয়ে আমার ঘুমোতে চেষ্টা করছিলেন। কিন্তু আমার কান্নার বেগ বাড়ার ফলে সীমাহীন বিরক্তি নিয়ে উঠে বসে জিজ্ঞেস করেছিলেন,
আমার সমস্যা মূলত কি, তিনি তো আর আমার সঙ্গে থাকছেন না, তাও এসব ন্যাকামিগুলোর মানে তো সে বুঝতে পারছে না। তার রূঢ় ভাষার কথাগুলো আমাকে ভীষণ পীড়া দিয়েছিল। একে তো ভেবেছিলাম এত রক্তক্ষরণে মারা যাব, তার উপরে মণ্ডল সাহেবের কড়া কড়া কথাগুলো হৃৎপিণ্ডে বেশ আঘাত হেনেছিল। কান্না কোনোমতে থামিয়ে বলছিলাম, এই তো আজকে আপনাকে মুক্তি দেব। এই বিরক্তিকর মেয়েটাকে দু চক্ষে আর সহ্য করা লাগবে না। মণ্ডল সাহেবের ভ্রু কুঁচকে গিয়েছিল আমার এসব সিনেমার ডায়লগ শুনে। সম্ভবত ভেবেছিলাম বাড়িতে থেকে থেকে আমি এসব আকড়া-মাকড়া দেখে মস্তিষ্ক পচিয়ে ফেলেছি। আমার এসব কথায় বিশেষ পাত্তা দিচ্ছিলেন না, বরং বিরক্ত হচ্ছিলেন। আমি আগের মণ্ডল সাহেব আর এই মণ্ডল সাহেবের ভিতর বিস্তর পার্থক্য খুঁজে পেয়েছিলাম। আমার মনে হয়েছিল ইনি মণ্ডল সাহেব না, মণ্ডল সাহেবের বেশে অন্য কেউ। তলপেটের ব্যথা বেড়ে যাওয়ায় চিল্লিয়ে কেঁদে উঠছিলাম। জীবনে প্রথম এমন যন্ত্রণা অনুভব করে আমি নেতিয়ে পড়ছিলাম। মণ্ডল সাহেবের আমার চিল্লানোতে অবাক হয়ে এগিয়ে এসেছিলেন, আমাকে পেট ধরে কাতরাতে দেখে পাশে বসে জিজ্ঞেস করছিলেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, আমি বোধহয় মারা যাচ্ছি। তিনি কিছু বুঝতে না পেরে খুলে বলতে তাগিদ দিয়েছিলেন। আমি ভয়ে ভয়ে বলছিলাম, রক্ত, রক্ত। মণ্ডল সাহেব উদ্বিগ্ন গলায় বলছিলেন, কোথায় রক্ত? আমি উঠে বসে শাড়ি দেখিয়ে বললাম, দেখুন কত রক্ত। মণ্ডল সাহেব এত রক্ত দেখে নিজেও অস্থির হয়ে উঠলেন। আমাকে ধরে শান্ত হতে বললেন, কিন্তু আমি কিছুতেই শান্ত হতে পারছিলাম না। ছটফট করছিলাম। রক্ত দেখেছি মানে আমার বিরাট কিছু হয়ে গেছে, এটাই ভেবেছিলাম আমি। এইটুকু মস্তিষ্কে এর থেকে বেশি কিছু ভাবতেও পারছিলাম না। মণ্ডল সাহেব কিছুক্ষণ নিগড় দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করে দ্রুত ঘর থেকে বেরিয়ে শাশুড়ি আমাকে ডেকে আনলেন। উনি হন্তদন্ত হয়ে বকাঝকা দিতে দিতে ছুটে এসে জিজ্ঞেস করছিলেন, কোথায় রক্ত? আমি শাড়ি দেখিয়ে দিয়েছিলাম। শাশুড়ি আম্মা অভিজ্ঞ চোখে সবটা বুঝে গিয়েছিলেন। ওনার চোখে একটা অদ্ভুত খুশি ঝিলিক মারছিল। আমি বেশ অবাক হচ্ছিলাম, শাশুড়ি আম্মার খুশির কারণ বোধগম্য হচ্ছিল না। আমার রক্ত দেখে উনি খুশি কেন হচ্ছিলেন সেটুকু বোঝার মতো মস্তিষ্ক আমার হয়নি। আমাকে আস্তে করে বিছানা থেকে নামিয়ে বলছিলেন, এসব কিছু না, এগুলো স্বাভাবিক ঘটনা, মেয়েদের এগুলো হয়। এগুলো বলে আমাকে নিয়ে বাইরে বেরোতে পারে তো মণ্ডল সাহেবকে বলেছিলেন, তোর বউ এখন আর কুটতে নাই ইসাক, বউরে নিয়ে এবার শহরে যাস, ভারদার হয়েছে, আর কতদিন এখানে ফেলে রাখবি? শাশুড়ি আম্মার কথার আগামাথা কিছু বুঝতে পারছিলাম না। এরপর তিনি সবকিছু বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন উপদেশ জ্ঞান দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। মণ্ডল সাহেবকে আমার সাথে থাকতে নিষেধ করে দিয়েছিলেন। ওই সময় মেয়েরা অপবিত্র থাকে, স্বামীর পাশে থাকার নিয়ম নেই বলে মণ্ডল সাহেবকে বারবার সতর্ক করছিলেন। উল্লেখ, ওই সময় গ্রামের মানুষরা ভ্রান্ত ধারণা রাখত যে ঋতুবতী নারী স্বামীর পাশে থাকতে পারবে না, এতে স্বামীর অপবিত্র হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এত লজ্জা লাগছিল সবকিছু জানার পরে। শাশুড়ি আম্মা বারবার আমার বড় হয়ে যাওয়ার কথা বলছিলেন। এসব হলে নাকি মেয়েরা বড় হয়ে যায়। আশ্চর্য, আমাকে এত কষ্ট করে বড় হতে হলো। মণ্ডল সাহেবও কি এমন কষ্ট করেই বড় হয়েছিল? এই প্রশ্ন আবার মাথায় কিলবিল করছিল। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আমি নিচে শায়িত মণ্ডল সাহেবের কাছে এগিয়ে এসে সবচেয়ে বলদমার্কা প্রশ্নটা করছিলাম, শুনুন, আপনারও কি রক্ত পড়ছিল? আপনিও কি আমার মতো এভাবে বড় হয়েছিলেন? আপনি আমাকে কেন জানাননি যে এভাবেই বড় হতে হয়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমার এমন বোকামি মার্কা প্রশ্নে মণ্ডল সাহেব হাঁ করে চেয়েছিলেন। বেচারা এমন দৃষ্টি দিয়েছিল যেন এমন আহাম্মকি প্রশ্ন তিনি ইহজন্মে শোনেননি, ভবিষ্যতে কোনোদিন শুনবেনও না। আমার দৌলতে এসব শোনার তৌফিক হয়েছিল দেখে উনি মনে মনে আল্লাহর কাছে আমার মতো নারীকে তার জীবনে পাঠানোর জন্য শুকরিয়া আর যাই হোক করেননি। সম্ভবত ভেবেছিলেন আমার মতো বলদ এই দুনিয়ায় আর দুটো আছে কিনা। তিনি চোখ মুখ কঠিন করে আমাকে ঘুমোতে যেতে বলছিলেন।
কিন্তু আমি তো নাছোড়বান্দা, উত্তর না জেনে কিছুতেই যাব না। আমি ভেবেছিলাম আমার যদি এভাবে বড় হওয়া লাগে তাহলে তারও নিশ্চয়ই এভাবেই বড় হতে হয়েছে। নারী পুরুষের যে ভিন্ন ভিন্ন নিয়ম, এসব আমি তখন পর্যন্ত জানতাম না। যেহেতু আমার কোনো অক্ষর জ্ঞান কিংবা শেখার কোনো উৎস ছিল না, মণ্ডল সাহেব আমার জোরাজুরিতে শেষমেশ বলেছিলেন, হ্যাঁ, আমিও তোমার মতোই বড় হয়েছি। এবার আল্লাহর হস্তে মুখটা বন্ধ করে ঘুমাতে যাও, আর আমাকেও ঘুমোতে দাও। ছুটি নিয়ে এসেও বিপদে পড়েছি, মুসিবত। উত্তর শুনে আমি তো মহা খুশি। এই ভেবে নির্ভার হয়েছিলাম যে যাক, শুধু আমার একারই এসব হয়নি, মণ্ডল সাহেবের এসব হয়েছিল। এগুলো স্বাভাবিক বিষয়, অথচ আমি বলদ, একবারও ভাবিনি তিনি আমার এসব কেবলামার্কা পোস্টের হাত থেকে বাঁচতেই এই উত্তর দিয়েছিলেন। পরের দিন আমি ঘর থেকে বেরোতেই পারিনি। জ্বরে কাবু হয়ে পড়েছিলাম। শাশুড়ি আম্মা বকাঝকা দিতে দিতে আমার পাশ থেকে সেবা করছিলেন। অপবিত্র কাপড় ধুয়ে দিয়েছিলেন। মণ্ডল সাহেবকে পাশে ঘেঁষতে দিচ্ছিলেন না। আমি জ্বর আর শরীর খারাপ দুটোতেই বেশ কাহিল হয়ে পড়েছিলাম। শাশুড়ি আম্মা তাদের পালিত মুরগির ডিম আর গরুর খাঁটি দুধ নিয়ম করে খাওয়াচ্ছিলেন। মণ্ডল সাহেব আমার নেতিয়ে যাওয়া অবস্থা দেখে কষ্ট পাচ্ছিলেন কিনা বুঝতে পারছিলাম না। তিনি সেদিন সারাদিন বাইরে বাইরে ছিলেন। রাতে বাড়ি এসে খাবার খেয়ে ঘরে এসে আমার এই মুমূর্ষু অবস্থা দেখে এগিয়ে এসে শিউরের পাশে বসছিলেন। মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, আমার কিছু খেতে ইচ্ছে করে কিনা। আমার কিছুই ভালো লাগছিল না। মণ্ডল সাহেবের হাত বুলিয়ে দেওয়ায় ভালো লাগছিল। কেঁদে উঠে তার উরুর উপর মাথা ফেলে কোমর জড়িয়ে ধরছিলাম। মণ্ডল সাহেবের আমার উপরে জমায়িত রাগ সেদিন পড়ে গিয়েছিল। ৪ দিন পরে মোটামুটি সুস্থ হলে মণ্ডল সাহেবের সাথে বাগানে যাওয়ার বায়না করছিলাম। শাশুড়ি আম্মা মোটেও আমায় যেতে দিতে নারাজ। এখন আর ছোটটি নেই বলে বলে রাগ ছাড়ছিলেন। আমার চোখ ফুঁড়ে পানি বেরুনের মুহূর্তেই মণ্ডল সাহেব শাশুড়ি আম্মাকে বুঝিয়ে শুনিয়ে বাগানে নিয়ে এসেছিলেন। বাগানের দিকে একটা খোলা মাঠ ছিল। আমি মাঠ দেখে দৌড়ে এগিয়ে গিয়েছিলাম। কতদিন পর মাঠ দেখলাম। ঘরের ভিতর চার দেওয়ালে বন্দি থাকতে থাকতে কেমন অসহ্য লাগতো। বিয়ের আগে সখীদের সাথে কত ঘুরেছি, খেলেছি, কিন্তু বিয়ের পর এত শাসন বারণে আমার নিজস্ব সত্তাই হারিয়ে ফেলছিলাম। মণ্ডল সাহেব আমার উচ্ছ্বসিত রূপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। কোনো বাধা আমাকে দেননি। আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছিলাম। মণ্ডল সাহেবকে ঠকা দিয়ে আমাকে ধরতে বলেছিলাম। উনি আমার বাচ্চা মতে প্রথমে সায় দিচ্ছিলেন না, কারণ তার পরনে ছিল লুঙ্গি। আর যাই হোক, লুঙ্গি দিয়ে নিয়ে দৌড়ঝাঁপ করা যায় না। আমি ছলছল চোখে চেয়ে বলছিলাম, আমি শাড়ি পরে দৌড়াতে পারলে আপনি লুঙ্গি পরে দৌড়াতে পারবেন না কেন? আমি কিছু বললেই না না না। আমি রাগ অভিমান করে চলে আসতে নিলে মণ্ডল সাহেব আমাকে থামিয়ে দিয়ে দৌড়াতে বললেন। এরপর উনি লুঙ্গি ভালোভাবে গিঁট দিয়ে হালকা উঁচু করে আমার পিছু পিছু দৌড়ে আমাকে ধরছিলেন। আমি খিলখিলিয়ে হেসে উঠছিলাম। মণ্ডল সাহেব আমাকে কোলে উঠিয়ে ঘুরালেন। আমি দুহাত দুদিকে ছড়িয়ে মুক্ত বিহঙ্গের মতো আকাশের দিকে চেয়ে ঘুরছিলাম। পাখির কলতান, বাতাসে ভেসে আসা মিষ্টি ঘ্রাণ, মাটির সোঁদা গন্ধ, গাছের পাতার শব্দ আর আমার উচ্ছ্বসিত উল্লাস সেদিনের পুরো দিনটিকে সুন্দর করে তুলছিলেন। মণ্ডল সাহেব ৮ দিন থেকে আবার শহরে চলে গিয়েছিলেন। এবার আমার বেশ খারাপ লেগেছিল। তিনি যেদিন চলে যান, তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিলাম। আমাকেও তার সাথে নিয়ে যাওয়ার বায়না করছিলাম। উনি আমাকে পরের বার নিয়ে যাওয়ার ওয়াদা করছিলেন। শীঘ্রই আসবেন সেই অঙ্গীকার করে চলে গিয়েছিলেন। আমি তার প্রতীক্ষায় বসে থাকতাম। লোকটার মায়া আমাকে প্রবলভাবে আবিষ্ট করে ফেলেছিল। মাস দুয়েক পরে তিনি একটা চিঠি আর একটা ক্যাসেট প্লেয়ার পাঠিয়েছিলেন। শ্বশুরাব্বা সেগুলো হাতে নিয়ে চলে গিয়েছিলেন। আমি চিঠিটা দেখে পড়তে জানতাম না দেখে ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিলাম। তিনি আসলে পড়ে শোনাবেন এই ভেবে শ্বশুরাব্বার কাছ থেকে লজ্জা লজ্জা চেহারায় রেডিও আনতে গিয়েছিলাম। তিনি আমার মাথায় হাত বুলিয়ে রেডিও দিয়েছিলেন।
কিভাবে ক্যাসেট চালাতে হয় শিখিয়ে দিয়েছিলেন। আমার শাশুড়ি যেন জানতে না পারে সেসবও বলে দিয়েছিলেন। উল্লেখ, শ্বশুরাব্বা আমাকে বেশ আদর করতেন। রেডিও এনে দুয়ার বন্ধ করে সেই ক্যাসেট চালু করে শুনছিলাম। সেখানে তিনি নিজের কণ্ঠে গাওয়া একটা গানের রেকর্ড ক্যাসেট করে পাঠিয়েছিলেন। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ, কাঁচা সোনা। তার কণ্ঠে রূপসাগরে মনের মানুষ, এটুকু শুনে আমি লজ্জায় লাল হয়ে উঠেছিলাম। তার রূপবো ডাকাটা মনে পড়ছিল। ইস, লোকটা তো ভারী বেলাজ। চলবে গল্প পথ হারানোর ঠিকানায়, গল্পের দ্বিতীয় অংশ, লেখা তাজরিন ফাতিহা।